আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? ডিএনএ সিকোয়েন্সিং কেউ একজন বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, যে জিনিসটা আমি তোমাদের লাস্ট ক্লাসে একটা ডাউট ছিল কারুর, প্রবাবলি সৌরদীপ কি ব্যাপারটা কনফিউশনটা ছিল একটু বলো তো আমার। মানে স্যার এখানে যে ওয়েল থেকে আমি বুঝতে পারছি যে কোনটা ছোট সব থেকে, তারপর বড়, মানে পরপর অর্ডারটা পাচ্ছি আমি, যে এখানে ওয়ালে যেমন সব থেকে ছোট যে সিকোয়েন্স সেটা মানে সেগমেন্ট সেটা নিচে এসছে, তারপর বড় এরকম করে হয়। তো হ্যাঁ, যখন ওই যে চার্জ দিয়ে যখন ওই ক্যাপিলারি সিস্টেম দিয়ে উঠবে তখন কি ওরকম সাইজ ওয়াইজ অবশ্যই উঠবে? অবশ্যই সব থেকে অবশ্যই ছোট? সাইজ, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সাইজ ওয়াইজ। ও আচ্ছা। ইটস নাথিং, এটা আচ্ছা জাস্ট একটা জেলেরই আরেকটা ম্যানিফেস্টেশন, এছাড়া কিছু না। অবশ্যই সাইজ ওয়াইজ উঠবে, যেহেতু ইউনিফর্ম চার্জ রয়েছে মানে পার ইয়ে, তো অবশ্যই সাইজ ওয়াইজ উঠবে। ওকে, তা সেইখানে এই এই পুরো ব্যাপারটায় বলো তো কারোর কোনো ডাউট আছে না এটা বোঝা গেছে? এই সায়ন দাস কি বলছে পাসপোর্ট ইনকারেক্ট কেন? তোমরা তো ওই পাসপোর্ট দিয়েই জয়েন করলে তাই তো? হ্যাঁ স্যার। ওহো, দাও, তুমি ঠিক করে দাও, অনেকে জয়েন করেছে। আচ্ছা, এই অবধি পুরো বোঝা গেছে তো? কারোর কোনো ডাউট থাকলে আমাকে বলো। পুরোপুরি ক্লিয়ার তো? তাহলে এইবারে যেটা এইখানে যেটা সমস্যাটা হচ্ছিল, খুব বড় সমস্যা, সেটা হচ্ছে গিয়ে যে একটা জেলে তুমি কতগুলো বেস পেয়ার রিজলভ করতে পারবে। ঠিক আছে, মানে ওয়ান বেস পেয়ার ডিফারেন্সে যদি তোমাকে ব্যান্ড পেতে হয়, তো তুমি কত বড় জেল চালাবে? সাপোজ ইউ ওয়ান্ট টু সিকোয়েন্স রিজিয়ন অফ 1000 বেস পেয়ার, তুমি 1000 বেস পেয়ারের একটা রিজিয়ন সিকোয়েন্স করতে চাও, তখন কি ইজ ইট প্র্যাকটিক্যালি ফিজিবল যে তুমি এই ধরনের একটা 40% পলিঅ্যাক্রাইলামাইড জেলে সেটাকে রিজলভ করবে? দ্যাট মিনস ইউ আর গোয়িং টু সি 1000 ব্যান্ডস থিওরিটিক্যালি। দ্য 1000 ব্যান্ডস কি একটা জেলে কখনো বোঝা সম্ভব? তো দিস ওয়াজ আ ড্রব্যাক। এখানে আমি লাস্ট ক্লাসে কিছু এই পার্টিকুলার মেথডসটার কিছু প্রোজ এন্ড কনস ছিল। প্রথম কথা হচ্ছে যে এই যে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ নিয়ে কাজ করাটা, এটা এখন আর খুব একটা মানে প্রেফার করা হয় না। ইটস মাচ মোর প্রেফারেবল দ্যাট পিপল আর ইউজিং কেমিলুমিনেসেন্স। কেমিলুমিনেসেন্স ইউজ করছে, সেটা কিন্তু অনেক বেশি প্রেফারেবল হচ্ছে। ঠিক আছে, প্লাস যদি বিশাল বড় একটা রিজিয়নকে তুমি সিকোয়েন্স করতে চাও, দেন দিস মে নট বি আ ভেরি গুড আইডিয়া। হ্যাঁ, ইভেন যদি তুমি ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিস করে এবং ডিফারেন্ট কালারের টার্মিনেটর ডাই দিয়ে সিকোয়েন্স করো, দেন অলসো দেয়ার আর বটলনেকস। ঠিক আছে, মানে এরকম নয় যে তাহলে তুমি 10 লক্ষ বেস পেয়ারকে একসাথে বসে সিকোয়েন্স করে দিলে, না। প্র্যাকটিক্যালি ইটস ম্যাক্সিমাম 3000, তার বেশি করা খুব ডিফিকাল্ট। ঠিক আছে, বাট কিছু রিফাইনমেন্টস করা যাবে। ঠিক আছে, কারণ এই ব্যাপারটা দেখা গিয়েছিল যে ম্যাক্সিম গিলবার্ট সিকোয়েন্সিং ওই যে ডিগ্রেড করে করে ডিএনএ কে একটা ডিগ্রেড করছে, আর আমরা বলতে পারছি যে সেটা কি এ টি জি না সি, দ্যাটস নট আ ভেরি অ্যাট অল আ ফিজিবল মেথড ফর সিকোয়েন্সিং ডিএনএ। ঠিক আছে, তো পুরোপুরি যে ইমপ্রুভমেন্টের যে এফর্টটা, দ্যাট ওয়েন্ট কমপ্লিটলি টুয়ার্ডস স্যাঙ্গার মেথড অফ সিকোয়েন্সিং। সব থেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে লেবেল করা, মানে তোমাকে কোনো একটা জিনিসকে ডিটেক্ট করার জন্য সেটাকে লেবেল করতে হবে। and when you are using a radioactive isotope for labeling, it's not a very good or feasible idea for the present time. এখনকার জন্য এটা খুব ভালো বা ফিজিবল আইডিয়া নয়। দ্বিতীয় হচ্ছে ফ্র্যাগমেন্ট সেপারেশন। ইয়া, তোমরা যেহেতু জেলটাই চালিয়েছো, লেট মি টেল ইউ সামথিং, যে একটা ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিসে কিন্তু অনেক ফাইনার সেপারেশন হয় কম্পেয়ার টু আ জেল। জেলে 40% পলিঅ্যাক্রাইলামাইড জেল চালালেও ইউ উইল অফেন সি দ্যাট দেয়ার ইজ আ ওভারল্যাপ।
ওকে, এক বেস পেয়ারে হয়তো থিওরিটিক্যালি সেপারেট করতে পারে, বাট প্র্যাকটিক্যালি সেটা করাটা খুব ডিফিকাল্ট। যে তুমি একটা সে 40 বেস পেয়ার আর একটা 41 বেস পেয়ার ফ্র্যাগমেন্ট তুমি মানে সেপারেট করছো, বিশেষ করে অ্যাজ দ্য সাইজ অফ দ্য ফ্র্যাগমেন্ট গ্রোথ। ঠিক আছে, অ্যাজ দ্য সাইজ অফ দ্য ফ্র্যাগমেন্ট গ্রোথ, ইটস ভেরি ডিফিকাল্ট টু সেপারেট। মানে হয়তো সেভাবে দেখতে গেলে একটা 20 আর 21-এর মধ্যে ডিফারেন্স বোঝাও যাবে। ঠিক আছে, এই ব্যাপারটা খুব মন দিয়ে বোঝো। হয়তো সেভাবে দেখতে গেলে একটা 20 বেস পেয়ার এবং একটা 21 বেস পেয়ার, এই দুটো ডিএনএ ফ্র্যাগমেন্টের মধ্যে ডিফারেন্স বোঝাও যাবে। কিন্তু একটা 200 বেস পেয়ার আর একটা 201 বেস পেয়ার, এর মধ্যে কিন্তু ডিফারেন্স বোঝা প্রায় অসম্ভব, ইভেন ইন 40% পলিঅ্যাক্রাইলামাইড জেল। আরেকটা হচ্ছে ডিএনএ পলিমারেজেস। তো উই নিড ডিএনএ পলিমারেজেস, যারা কিন্তু কোনো রকম ভাবেই উই নিড ডিএনএ পলিমারেজেস যারা কিন্তু কোনো রকম ভাবেই কোনো এরার ইনক্লুড করবে না। ঠিক আছে, মানে এইটা তো বেসিক্যালি দিস মেথড ইজ বেসড অন রেপ্লিকেশন। ফলে রেপ্লিকেশনের সময় কোনো ধরনের এরার যাতে না ঢোকায়, কারণ ও যদি কোনো এরার ঢুকিয়ে দেয় তাহলে তুমি যে সিকোয়েন্সটা তোমার জেনারেট হবে তাতেও কিন্তু এরার থাকবে। তো এই ধরনের এরার যাতে বা ভুলভাল নিউক্লিওটাইড যাতে ও না ঢোকায় ডিউরিং দ্য প্রসেস অফ পলিমারাইজেশন, দ্যাট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর অবভিয়াসলি বুঝতেই পারছো যে 3' যদি ওর এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি থাকে 3' to 5', তখন কিন্তু সমস্যা, কারণ তখন ও ডাইডিঅক্সি ফ্র্যাগমেন্টকে কেটে বার করে দিয়ে প্রপার নিউক্লিওটাইড ঢুকিয়ে দেবে, মানে ডিঅক্সি নিউক্লিওটাইড ঢুকিয়ে দেবে, এবং ডিঅক্সি নিউক্লিওটাইড ঢুকিয়ে দিলে কিন্তু আবার রেপ্লিকেশন চলতে থাকে। তা এই ব্যাপারগুলোকে যে কত ভালো করে লেবেল করা যায়, সো দ্যাট উই ডোন্ট হ্যাভ টু ইউজ কেমিক্যালস which are harmful, but still we can detect at very low concentration. হ্যাঁ, attomoles, that is 10 to the power 7 molecule, এত কম মলিকিউল যদি থাকে, মানে ফেমটো হচ্ছে 10 to the power 15, আট্টোমোল হচ্ছে 10 to the power 18, তো টোটাল আছে গিয়ে হচ্ছে তোমার 10 to the power 23, দ্যাটস 1 মোল অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউল। তার মানে আট্টোমোল হচ্ছে গিয়ে 10 to the power 5, 100 আট্টোমোল হচ্ছে 10 to the power 7। এই রেঞ্জে কিন্তু ডিটেকশন ধরা করা যাতে যায়। এই যে এইখানে তুমি দেখো, আমি তোমাকে বলছি, the most significant is leveling has been the production of electrophoretically neutral dyes that fluoresce at specific wavelength। মানে এই যে ফ্লুরোসেন্ট ডাইস দে আর ইলেকট্রোফোরেটিক্যালি নিউট্রাল, মানে আমি ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে যখন ফ্র্যাগমেন্টস গুলো সেপারেট করছি, তখন কিন্তু এই ডাইগুলো কোনো ইম্প্যাক্ট ফেলছে না অন দ্য সেপারেশন অফ ডিফারেন্ট ফ্র্যাগমেন্ট। আই রিপিট, আমি ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে যখন ডিফারেন্ট ডিএনএ ফ্র্যাগমেন্টসকে সেপারেট করছি, এই ডাইগুলো কিন্তু কোনো ইম্প্যাক্ট ফেলছে না on the separation of different DNA fragments. Okay, because they are electrophoretically neutral, মানে ইলেকট্রোফোরেসিসে এদের কোনো ইয়ে নেই, কিন্তু একটা নির্দিষ্ট ওয়েভলেংথের লেজার ফেললে ওরা কিন্তু ডিফারেন্ট রেঞ্জে মানে ডিফারেন্ট ইয়েতে ফ্লুরেস করে, একটা খুব ন্যারো রেঞ্জ অফ ওয়েভলেংথে ফ্লুরেস করে, বাট দিস ইজ ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার। যেটা বলছিলাম যে দিস ডাই when attached to primer allows detection down to 15 আট্টোমোল। আট্টোমোল মানে হচ্ছে 10 to the power 18। হ্যাঁ, 10 to the power 18, 15 আট্টোমোল। 15 তুমি যদি ওটাকে মাল্টিপ্লাই করে দেখো, যে 6.023 into 10 to the power 23 into 15 into 10 to the power 18, তুমি দেখবে অ্যারাউন্ড 10 to the power 7 মলিকিউল এই রেঞ্জে কিন্তু তুমি ডিটেক্ট করতে পারছো। দ্যাটস ভেরি 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 লেস। ঠিক আছে, তো এরপরে হচ্ছে গিয়ে বিভিন্ন যে তোমার কোম্পানিজরা তারা কিছু মডিফিকেশন এনেছে। এখানে দেখো অ্যাপ্লাইড বায়োসিস্টেম। হ্যাঁ, এই অ্যাপ্লাইড বায়োসিস্টেম এরা কিন্তু বিশাল বড় খেলোয়াড়। ঠিক আছে, এই যে সিকোয়েন্সিং এর ফিল্ডে এরা বিশাল বড় খেলোয়াড়, এবং এদের কোটি 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 টাকা এরা রোজগার করেছে ডিফারেন্ট এই জাস্ট ডিএনএ সিকোয়েন্সিং ইনস্ট্রুমেন্টস কে ইমপ্রুভ করে করে। এরা এই ফ্লুরোসেন্ট ডাই সিস্টেম এনেছে। আর সেই ডাই সিস্টেমটা এরা কি মানে যাকে বলে প্রবর্তক আর কি, এই ফ্লুরোসেন্ট ডাই সিস্টেম দিয়ে সিকোয়েন্সিং এ যে 4টে ডিফারেন্ট ডাই, এগুলোকে টার্মিনেটর ডাই বলা হয়। ঠিক আছে, এই 4টে ডিফারেন্ট ডাই
ডিফারেন্ট ওয়েভলেংথে ফ্লুরেস করবে, কিন্তু ইলেকট্রোফোরেটিক মোবিলিটির ওপর এদের কিন্তু কোনো এফেক্ট হবে না। হ্যাঁ, এইগুলো তুমি প্রাইমারকে ব্যবহার বা নিউক্লিওটাইডস কে ব্যবহার করতে পারো। ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে ডাইডিঅক্সি যে নিউক্লিওটাইডস গুলো, এই ডাইডিঅক্সি নিউক্লিওটাইডস গুলো এই দিয়ে আর কি লেবেল করা থাকে, অ্যাজ উই ক্যান সি হিয়ার, যে এটা সবুজ, এই সিটা হলুদ, তারপরে টিটা হচ্ছে লাল, হ্যাঁ, তারপরে এইটা হচ্ছে তুমি যদি ধরে নাও খয়েরি, তো খয়েরি, জিটা হচ্ছে খয়েরি। So these are terminated dyes basically. মানে dideoxynucleotides গুলো they are associated with different fluorescent dyes which emits a specific wavelength or a narrow range of wavelength when excited by a specific wavelength of laser light. So again I repeat, these dideoxynucleotides, they are basically having fluorescence, they are attached or connected to fluorescent dyes which emit a specific wavelength of fluorescence, a narrow wavelength of fluorescence rather, when excited at a particular wavelength. So this is the concept. এই কনসেপ্টটা কিন্তু ব্যবহার করা হয়েছে। ওকে, এবং অ্যাপ্লাইড বায়োসিস্টেমস এই বিভিন্ন এরা এই যে একটা অসাধারণ, মানে এই যে অটোমেশনটার কথা বলছি না, এই অ্যাপ্লাইড বায়োসিস্টেমস এর এই এই অটোমেশন কিন্তু মোটামুটি তুমি ধরে রাখো, সরি, এই অটোমেশন কিন্তু তুমি কি হলো, আরে ভাই কম্পিউটারটা, যাই হোক, এটা কোনোভাবে স্লাইডটাই কিছু একটা প্রবলেম হচ্ছে। লাস্ট দিন তোমাদের দেখিয়েছিলাম, তাহলে তোমাদের মনে আছে নিশ্চয়ই। এই সিস্টেমটা হচ্ছে গিয়ে কিছুই না, মানে এখানে ফ্র্যাগমেন্টস গুলো যেটা জেল ইলেকট্রোফোরেসিসে সেপারেট হচ্ছিল, সেটা একটা ক্যাপিলারি টিউবে অলমোস্ট অন দ্য সেম প্রিন্সিপাল সেপারেট হবে। বাট এখানে রিড করাটা অনেক সোজা, কারণ ম্যানুয়ালি তোমাকে রিড করতে হচ্ছে না। ইচ অফ দ্য ফ্লুরোসেন্স dye is detected by the fluorescence detector, and accordingly the subsequent signal is read by the computer. সেই গ্রিন কালারটা যেই ফ্লুরোসেন্স ডিটেক্টর ডিটেক্ট করলো, কম্পিউটার সঙ্গে সঙ্গে বুঝে গেল ওখানে এ আছে, ফলে অরিজিনাল যে সিকোয়েন্সটা সেটায় টি আছে। ওকে, আবার বলছি যে ডিটেক্টর যে যে মুহূর্তে এই সবুজ রংটা ডিটেক্ট করলো, সঙ্গে সঙ্গে কম্পিউটার বুঝে গেল যে এইখানে সিকোয়েন্সে এই ফ্র্যাগমেন্টে এ আছে, তার মানে নিশ্চয়ই আমার যে অরিজিনাল সিকোয়েন্সটা সেখানে টি আছে। ওকে, স্যার তো একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আচ্ছা, এখানে স্যার প্রিজমটা কি কাজে লাগছে? মানে ডাইডিঅক্সি নিউক্লিওটাইড গুলো তো সেই যাদের স্পেসিফিক কালার স্প্রেড করবে, আর যেখানে কোথায় ক্যাপচার প্রিজম হবে বলো সেটা তো? ডিটেক্ট করবে। মানে এর আগে একটা স্লাইডে দেখেছিলেন এখানে প্রিজম ছিল। মানে এই স্লাইডটা খুব বাজেভাবে আসছে যদিও, হুম, কেন এর আমি আগের জানি দিনে না। এই সেম স্লাইড দেখিয়েছিলেন, এটা প্রিজম ছিল। এক মিনিট, এক মিনিট, এক মিনিট দাঁড়াও। এই যে জিনিসটা, ঠিক আছে, মানে আমি ঠিক বুঝতে পারলাম প্রিজমটা আসছে, মানে আমি ঠিক বুঝতে পারলাম না তুমি কোনটা জানতে চাইছো। এই জিনিসটা কেন হ্যাঁ। আছে? ওটা হচ্ছে গিয়ে হুম। বিম স্প্লিটার, ওটা হচ্ছে গিয়ে বিম স্প্লিটার, ঠিক আছে। তার মানে হচ্ছে ব্যাপারটা, তুমি একটা লেজার লাইট ফেললে, তো এবার লেজার লাইট ফেললে কি হবে, যে তোমার ফ্লুরেস করবে। হ্যাঁ, এবারে ফ্লুরেস যখন, এই জিনিসটা হচ্ছে গিয়ে দিস ইজ ভেরি সিমিলার টু আ স্পেকট্রোফটোমিটার। ওকে, তো তোমার কোন ওয়েভ, যখন তুমি এই লেজার লাইটটা ফেলছো, ওটা বেসিক্যালি এক্সাইটেড হচ্ছে, হয়ে ওটা ডিফারেন্ট ওয়েভ লেংথে একটা এমিট করছে। এবার কোন ওয়েভ লেংথে এমিট করছে সেটা তুমি চোখে দেখতে পাচ্ছ, রাইট? ওকে, ইউ হ্যাঁ। ক্যান সি, বাট ডিটেক্টরটা কি করে বুঝবে? ডিটেক্টরের তো কোনো চোখ নেই। ডিটেক্টর বুঝবে যে কোন ওয়েভলেংথটা আছে আর কোন ওয়েভলেংথটা নেই, তার জন্য যে টোটাল ওয়েভলেংথ সেটাকে তোমাকে স্প্লিট করে দিতে হবে। বুঝতে পারলে না? আবার বলছি শোনো, ধরো
ও এক্সাইট করবে গিয়ে হচ্ছে ফ্লুরোসেন্স ওর ইন্টেন্সিটি, ফ্লুরোসেন্স ইন্টেন্সিটি পিক যেটা, হ্যাঁ সেটা হচ্ছে সে আমি বলছি কথার কথা 620 ন্যানোমিটার। ওকে, এইবার তোমার যখন একটা লেজার লাইট পড়লো, ঠিক আছে, ও তো একটা ফ্লুরোফোর, ও 600 থেকে না 590 থেকে মিনিমাম 650 ন্যানোমিটার ও এমিট করবে। ওকে, এইবারে এই যে লাইট গুলো, এগুলোকে ধরো এই 60 যে রেঞ্জটা আছে, এগুলোকে তোমার দুই দুই করে ভেঙে দেওয়া হলো। কে ভাঙলো? এই বিম স্প্লিটারটা ভাঙলো, 590, 592, 594। ইটস লাইক আ প্রিজম। 596, 598, বুঝতে পেরেছো তো? ডিটেক্টর কি আচ্ছা, মানে ডিটেক্ট যদি করবে? ইয়েলো কালারটাকে স্প্লিট করতে পারে এটা। হ্যাঁ 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 হ্যাঁ, মানে ডোন্ট ওয়ারি মাচ অ্যাবাউট ইট, ইট ইজ বেসিক্যালি আ পার্ট অফ ইউর ফ্লুরোসেন্স এক্সপেরিমেন্ট। মানে সবকিছুতেই ওখানে একটা বিম স্প্লিটার থাকে, বিকজ তোমার যেটা ফ্লুরেস করে তা সেই ফ্লুরেসটা কিন্তু একটা ন্যারো রেঞ্জ। ফ্লুরোসেন্স কিন্তু তোমার ইয়ের অ্যাবজর্বেন্স নয়, ফ্লুরোসেন্স ইজ কাইন্ড অফ আ এমিশন। এমিশনটা কখনো একটা পার্টিকুলার ওয়েভলেংথে হয় না, হ্যাঁ ওটা একটা রেঞ্জ অফ ওয়েভলেংথে হয়। এবং সেই রেঞ্জ অফ ওয়েভলেংথের মধ্যে যে কোনো ফ্লুরিমিটারের ডিটেক্টরে ওই রেঞ্জ অফ ওয়েভলেংথটাকে স্প্লিট করতে হয়, তবে ডিটেক্টর বলতে পারে যে অ্যাকচুয়ালি ধরো এএনএস ফ্লুরোসেন্স আমি যদি বলি, সেটা হচ্ছে গিয়ে 475 ন্যানোমিটার। তার মানে কি 475 ন্যানোমিটারই শুধু এএনএস ফ্লুরেস করে? 450-এ করে না, বা 510-এ করে না? করে। আমি একটু ভালো বলছি, খুব মন দিয়ে ব্যাপারটা বলবো। 450-এ বা 510-এ করে না? করে। কেন করে? ওয়াই? ব্যাপারটা হচ্ছে ফ্লুরোসেন্স ব্যাপারটা হয়, ফ্লুরোসেন্স ব্যাপারটা হচ্ছে গিয়ে যখন তোমার একটা স্টেটের থেকে, একটা ভাইব্রেশনাল স্টেটের থেকে একটা হায়ার ভাইব্রেশনাল স্টেটে চলে গেছে গিয়ে হচ্ছে কিছু লাইট অ্যাবজর্ব করে। কিন্তু ভাইব্রেশনাল লেভেলের মধ্যেও তো আবার ডিফারেন্ট রোটেশনাল লেভেল আছে। তাহলে ও যদি ডাইরেক্ট ওই যে ভাইব্রেশনাল স্টেটে গিয়েছিল সেই ভাইব্রেশনাল স্টেটের থেকে আবার এক্সাক্ট গ্রাউন্ড স্টেটে সেই লেভেলটাই চলে আসে, সেই প্রসেসটা কিন্তু ফ্লুরোসেন্স হবে না, দ্যাটস নর্মাল এমিশন। ঠিক আছে, সেটাই কিন্তু টাইম ফ্রেম অনেক কম লাগে। কিন্তু ওর যদি মনে হয় যে না, আমি ওই ভাইব্রেশনাল লেভেলটার থেকে একটা নিচের লেভেলের এনার্জি লেভেলে এসে একটু রেস্ট করলাম, করে তারপর আমি গ্রাউন্ড স্টেটে এলাম, তখন কিন্তু ফ্লুরোসেন্স হয়। এতে টাইম বেশি লাগে, অ্যারাউন্ড 10⁻⁻10 সেকেন্ড লাগে, যেটা তুমি কোনোভাবেই চোখ দিয়ে কিন্তু ডিটেক্ট করতে পারবে না। তোমার কোনো পারসেপশন এবিলিটি নেই 10⁻⁻10 সেকেন্ডের চেঞ্জটাকে ধরা। ওকে, এই জিনিসটা খুব ভালো করে বলতো। এমিশন হলে সেটা 10⁻15-16 ওই টাইম রেঞ্জে কিন্তু পড়ে যেত, ফ্রম দা ভাইব্রেশনাল স্টেট টু দা গ্রাউন্ড স্টেট। ফ্লুরোসেন্স বলে পড়তে একটু বেশি সময় লাগছে, কারণ ও একটা লোয়ার এনার্জি স্টেটে এসে রেস্ট করে তারপর করছে। এইবার এই ব্যাপারটা যখন হচ্ছে, ও রেস্টটা কতক্ষণ করছে তার উপর নির্ভর করবে গিয়ে হচ্ছে এমিশন। ওকে, এই প্রশ্নটা যদিও একটা আউট অফ দা টপিক প্রশ্ন, তাও আমি তোমাদেরকে একটু বলে দিই, কারণ যখন ও প্রশ্নটা করলো। ঠিক আছে, তো একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আমি একটা এক্সপেরিমেন্ট করছি দেখার জন্য এএনএস ডাইটা পোলার এনভায়রনমেন্টে আছে না নন পোলার এনভায়রনমেন্টে আছে। কিভাবে এটা বুঝবো? না, আমরা জানি যে ও যদি কোনো পোলার এনভায়রনমেন্টে থাকে ও 75 ন্যানোমিটারে ওর এমিট করবে ম্যাক্সিমাম। ও যদি নন পোলার এনভায়রনমেন্টে থাকে ও এমিট করবে গিয়ে হচ্ছে 520 ন্যানোমিটারে। পোলারে থাকলে 475, নন পোলারে থাকলে 570। এবার আমি যদি একটা এমিশন স্পেকট্রা পাই 460 থেকে 540 অবধি, তা আমি বুঝবো কি করে যে ও কোন জায়গাটা এমিট করেছে, ওর এমিশন ম্যাক্সিমামটা কি? আমার চোখ তো পুরো ওই গ্রিন রিজিয়নটা দেখছে, তাহলে তখন আমাকে ওই পুরো জিনিসটাকে স্প্লিট করতে হবে এইটা বোঝার জন্য যে কোন ওয়েভলেন্থটায় ম্যাক্সিমাম ফ্লুরোসেন্সটা হয়েছে। বোঝা গেল ব্যাপারটা সৌরদীপ? হ্যাঁ স্যার। না বুঝলে বলো কিন্তু।
তোমার ফ্লুরোসেন্স ওটা একটা রেঞ্জ থাকে। রেঞ্জ থাকে, হুম। এবার সেই রেঞ্জটাকে তোমাকে ইয়ে করতে হয়, ডিটেক্ট করতে হয় দেখার জন্য যে কোথায় তোমার ম্যাক্সিমামটা হচ্ছে, কোথায় আস্তে আস্তে কমছে, ইত্যাদি ইত্যাদি। তো ইটস দ্য সেম কেস, ঠিক আছে, ইটস দ্য সেম কেস। ওকে স্যার। বোঝা যাচ্ছে? এটা যে কোনো ফ্লুরিমিটার এইভাবে কাজ করে। এইটা নিয়ে ইয়ে করে মানে এত চিন্তার কিছু নেই। তাহলেও আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই যদি থাকে ব্যাপারটা। এর একটু বেশি অ্যানিমেশন না, এই যে এইখানে দেখো যে neutral dyes that fluoresce at specific when excited laser light over a narrow range of wavelength. So this is the thing যে fluorescence মেশিনে যে কোনো fluorescent absorbance, এটা যদি absorbance মেশিন হতো, absorption spectroscopy আমি যদি করতাম, তাহলে এটার সঙ্গে কি ডিফারেন্স হতো বলতো? যে আমায় বলতে পারবে তাকে আমি এক্সট্রা নাম্বার দেবো। এই তো এবার ঠিকঠাক এসছে। আমরা যদি অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি এখানে দেখতাম এমিশন বা ফ্লুরোসেন্সের আগে, তাহলে ডিফারেন্সটা কি হতো? তাহলে তো কোনো এমনি এই প্রোব ইউজ করতে হতো না, মানে লেভেলিং করার জন্য এরকম আইসোটোপ ইউজ করতে হতো না, অ্যাবসর্পশন। হ্যাঁ, অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপিতে কি ডিফারেন্সটা হতো বলো? স্যার অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপিতে যদিও দুটো ডিফারেন্ট মলিকিউল যদি একটাই ওয়েভলেন্থে অ্যাবজর্ব করে, তো ওটা ফ্লুরেন্স দুটো আলাদা আলাদা ওয়েভলেন্থেও করতে পারে। সেক্ষেত্রে আমি দুটোর না ক্ষেত্রে একটাই না না না, অ্যাবজর্পশন দেখতে গেলে অ্যাবজর্পশন দুটোর ক্ষেত্রে আমি একটাই ওয়েভলেন্থ স্পেকট্রোস্কোপিতে, পাবো। অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপিতে যে ব্যাপারটা হয়, এই যে বিম স্প্লিটারটা, এটা সবসময় স্যাম্পেলের আগে থাকে, ঠিক আছে? তোমার লাইট সোর্স থাকলো, সেই লাইট সোর্সটাকে বিম স্প্লিটারটা স্প্লিট করে দেয়, ঠিক বলছি? তারপর হ্যাঁ সেটা স্যাম্পল দিয়ে পাস করে, তারপরে আমি স্লিটটা ওই জায়গায় রাখি, 590 ন্যানোমিটার ওই জায়গায় স্লিটটা রাখলাম, রেখে দেখলাম যে কতটা ওই জায়গা থেকে লাইট পাস করলো। কারণ সেখানে মেন লাইটটা এমিট করছে গিয়ে হচ্ছে লাইট সোর্স which may be a tungsten lamp or a ডিসি ল্যাম্প। তারপরে সেটাকে স্প্লিট করা হচ্ছে, আর ডিটেক্টর ডিফারেন্ট ওয়েভলেন্থে ডিটেক্ট করতে পারছে। কিভাবে? না স্লিটটাকে সেট করে। এইখানে মেন লাইটটা এমিট করছে গিয়ে হচ্ছে আমাদের এই যে ডাইটা আছে সেই ডাইটা, যার জন্য ডাইটা পরে নট দিস লেজার লাইট, মাইন্ড ইট, এই লেজার লাইটটা কিন্তু যে লাইটটা ডিটেক্ট করা হচ্ছে সেই লাইটটা এমিট করছে না। ওখানে যেমনি টাংস্টেন কিংবা ডিটু ল্যাম্প ওই লাইটটা এমিট করছিল, যে লাইটটা আর কি ডিটেক্ট করা হচ্ছিল আলটিমেটলি আফটার সাম অফ হুইচ ইজ অ্যাবজর্বড বাই দ্য স্যাম্পল, এখানে কিন্তু সেটা হচ্ছে না। এখানে যেটা হচ্ছে যে লাইটটা আলটিমেটলি ডিটেক্ট করা হচ্ছে, দ্যাট ইজ রিলিজ বাই দিস ফ্লুরোফোম, হ্যাঁ, ফ্লুরোসেন্ট ডাইস অ্যাটাচ টু দ্য ডাইডিঅক্সি নিউক্লিওটাইডস। ওকে, এনিওয়ে এইটা হলো। এবার এবার এইভাবে আমরা ডিটেক্ট করে একটা পিক পেলাম। সো এইখানে এই জিনিসটা দেখো যে এই যে এখন ডেভেলপমেন্ট হয়েছে, এখন আরো ডেভেলপমেন্ট হয়ে গেছে। ওকে, এখানে বলছে একদিনে প্রায় 3100টা রান সম্ভব। ভাবতে পারো একদিনে ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে একটা সেটআপে, স্টেট অফ দ্য আর্ট সেটআপ, সেখানে মোটামুটি 3100টা রান সম্ভব। দিনে 3100টা জেল চালানোর কথা ভাবতে পারো? কোনোভাবেই সম্ভব নয়। তোমার কাছে যত জেল কাস্টিং, যত ম্যান পাওয়ার থাকুক, এবং 1,84,000 বেসেস পার ডে, এটা এখন আরো অনেক বেড়ে গেছে। এই ফিগার গুলো মনে রেখে কোনো আমার মনে হয় না লাভ আছে বলে, ঠিক আছে? এবং তারপরে আরো বেটার মেশিন দেখা গেছে, যেটা এক একটা মেশিনে মানে এটা দু ধরনের, ঠিক আছে? একটা হচ্ছে এবিআই প্রিজম 310, যাতে একটা ক্যাপিলারি আছে, 3100 যাতে 16টা ক্যাপিলারি আছে, হ্যাঁ, এবং
3730x1 যাতে তোমার 96টা ক্যাপিলারি আছে। এখানে দেখা যাচ্ছে যে 3100 যাতে 16টা ক্যাপিলারি আছে, সেখানে প্রায় 3100টা রান সম্ভব এবং 1,84,000 বেসেস পার ডে সম্ভব। ওকে, এবং 3730 যেখানে 96টা ক্যাপিলারি আছে, এটার প্রায় 6 গুণ, সেখানে দেখা যাচ্ছে প্রায় 11 লক্ষ বেসেস পার ডে সিকোয়েন্স করা সম্ভব। এখন এমন ফেসিলিটিসও আছে যেখানে এই এই তোমার স্যাঙ্গার সেন্টারে ম্যাক্সিমাম এই ফেসিলিটিস গুলো আছে, যে দিনে প্রায় 30 লক্ষ থেকে 40 লক্ষ বেস পেয়ার কিন্তু এরা সিকোয়েন্স করে দিতে পারে, বাট দ্যাট ইজ নট আ ভেরি বিগ ফিগার। তার কারণ হচ্ছে একটা হিউম্যান জিনোমে 300 কোটি বেস পেয়ার আছে। ইভেন নাও ইউ ক্যান ইমাজিন যে একটা হিউম্যান জিনোম সিকোয়েন্স করা কতটা ডিফিকাল্ট। যদি একটা মেশিন এই মানে ওয়ার্ল্ডের বেস্ট যেটা সিকোয়েন্সিং ফ্যাসিলিটি স্যাঙ্গার সেন্টার, সেখানে বেস্ট মেশিন নিয়ে 96টা ক্যাপিলারি নিয়ে যদি 11 লক্ষ বা এখন তো প্রায় 176 ক্যাপিলারির মেশিন আছে, 256 ক্যাপিলারির মেশিন আছে, 30 লক্ষ 35 লক্ষ বেস পেয়ারও করে, তাহলেও ভেবে দেখো 300 কোটি বেস পেয়ার করা কিন্তু এখনো নট আ ম্যাটার অফ জোক। এই সিকোয়েন্সিং মেথডটা একটু আমরা দেখতে চাই, সেটা হচ্ছে গিয়ে পাইরো সিকোয়েন্সিং। ওকে, দেখো পাইরো সিকোয়েন্সিং ব্যাপারটা কি, এখানে খুব সোজা জিনিসটা। আমার 4 ধরনের আমার একটা প্রাইমার আছে, হ্যাঁ, ধরো টেমপ্লেট যে ডিএনএ স্ট্র্যান্ডটা আছে যেটা সিকোয়েন্স আমি রিড করছি, এইখানে কি করব যে আমার এ আছে, তাহলে আমার এখানে কি ঢুকবে, টি ঢুকবে, কোনো ডাউট নেই। আমি প্রথমে জি দিলাম, জিটা ঢুকবে, মানে জিটিপি দিলাম, জিটিপি ঢুকবে। আমার টেমপ্লেটে এ আছে, বোঝা যাচ্ছে? তাহলে জিটিপি যদি দিই, জিটিপি ঢুকবে? আরে কেউ বলো। প্রাইমার থাকলে তো ঢুকে যাবে। না না আরে আমার প্রাইমার, এই দেখো তোমরা কনফিউজ হও না একদম, ঠিক আছে? এইখানে আচ্ছা ধরো এইটা আমি সিকোয়েন্স করছি, এই জায়গাটা আমার প্রাইমারটা রয়েছে, এই প্রাইমারটা রয়েছে, এবার এই জায়গাটায় সি এর এগেনস্টে কিছু ঢোকাতে হবে। আমি এটিপি দিলাম, ঢুকবে? শুধু যদি এটিপি, টিটিপি দিলাম, ঢুকবে না? সিটিপি দিলাম, শুধু জিটিপি দিলে ঢুকবে, বাকিগুলো দিলে ঢুকবে না। ক্লিয়ার? এই ব্যাপারটায় কারোর কোনো ডাউট নেই, এই জিনিসটাই জাস্ট বোঝাতে চাইছিলাম। এই সেম প্রিন্সিপালটা ইউজ হয় গিয়ে হচ্ছে পাইরো সিকোয়েন্সিং। একমাত্র তুমি কারেক্ট নিউক্লিওটাইড দিলে তবেই কিন্তু এই পাইরোফসফেট রিলিজ হবে, যার থেকে এটার নাম পাইরো সিকোয়েন্সিং। একমাত্র তুমি কারেক্ট নিউক্লিওটাইডটা দিলে তবেই এই পাইরোফসফেট কিন্তু রিলিজ হবে, আদারওয়াইজ কিন্তু পাইরোফসফেট রিলিজ হবে না। ঠিক আছে? তাহলে প্রথমে তুমি ওইখানে যা ছিল এটিপি দিলে, কিছু হলো না, ওয়াশ করলে ভালো করে, জিটিপি দিলে না, তারপর টিটিপি দিলে কিছু হলো না, ওয়াশ করলে, সিটিপি দিলে কিছু হলো না, ওয়াশ করলে। এবার তুমি জিটিপি দিলে, জিটিপি দিয়ে তুমি দেখলে যে একটা লাইট তৈরি হচ্ছে। কিভাবে না, এই যে পাইরোফসফেট এপিএস দেয়া হচ্ছে এবং এটিপি সালফিউরাইলেজ দেয়া হচ্ছে, যেটা এই পাইরোফসফেটকে এটিপিতে কনভার্ট করতে পারে, এবং সেই এটিপিটা লুসিফেরিনের সঙ্গে আর কি রিঅ্যাক্ট করবে, করে কি হবে যে ইন প্রেজেন্স অফ লুসিফেরেজ এনজাইম এ লাইট তৈরি করবে। আবার বলছি, পাইরোফসফেট রিলিজ হবে, পাইরোফসফেট রিলিজ হওয়ার পরে, পাইরোফসফেট রিলিজ হওয়ার পরে কি হবে, সেটা এটিপি সালফিউরাইলেজ এনজাইম এটার উপর অ্যাক্ট করে এটিপি জেনারেট করবে। এই পাইরোফসফেট থেকে এটিপি তৈরি করবে এই এনজাইমটা। সেই এটিপিটার প্রেজেন্সে লুসিফেরিন, আমরা জোনাকির ব্যাপারে সবাই জানি, ইন প্রেজেন্স অফ অক্সিজেন এন্ড লুসিফেরেজ এনজাইম অক্সিলুসিফেরিনে অক্সিডাইজড হয়ে যাবে এবং লাইট প্রডিউস করবে। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? তাহলে একটা জিনিস, 1 মিনিট আমি বলছি সবকিছু, একটা জিনিস তোমরা খুব ইয়ে করে বোঝার চেষ্টা করো, ক্লিয়ারলি এখানে বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে যে দুটো প্রশ্ন এখানে থাকতে পারে।
ফার্স্ট প্রশ্নটা হচ্ছে যে স্যার আমি যখন একটা নিউক্লিওটাইড অ্যাড করছি, ঠিক আছে, when I am adding a nucleotide, ধরুন সেটা তো থেকে যাচ্ছে, হ্যাঁ সেটা তো থেকে যাচ্ছে, মানে এখানে ব্যাপারটা আমি ঠিক বোঝাতে পারলাম না। ধরো আমি একটা কথা বলছি যে এখানে তোমার ডি, তাহলে এখানে যে জিটিপি অ্যাড করছি সেই জিটিপিটা অ্যাড হলো, কিন্তু সলিউশনের মধ্যে তো তোমার এটিপিটাও থেকে গেছে, সলিউশনের মধ্যে তো তোমার এটিপিটাও থেকে গেছে, তাহলে সেই এটিপিটা তো পরের যে ইয়ে কি বলে, পরের যে সাইকেলে আমি যাচ্ছি তখন তো ইনকর্পোরেটেড হয়ে যাবে। মানে আমি বোঝাতে পারলাম যে প্রথম সাইকেলে আমি এটিপি দিয়েছিলাম কিন্তু এটিপিটা ঢোকেনি, জিটিপি দিলাম, জিটিপি ঢুকলো এবং পাইরুফসফেট তৈরি করলো। পাইরুফসফেট তৈরি করার পর কি হলো যে আমি কালার দেখতে পেলাম, কিন্তু ওই এটিপিটা তো থেকে গেছে, তারপর তো টি আছে, এই জায়গায় তো এই এটিপি এটা ঢুকে যেতে পারে, পারে কি পারে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার জন্য আমাকে প্রত্যেকটা নিউক্লিওটাইড অ্যাড করার পরে, আমাকে প্রত্যেকটা নিউক্লিওটাইড অ্যাড করার পর আমি যদি কালার না দেখতে পাই আমাকে কিন্তু ওয়াশ করতে হবে। যদি কালার দেখতে পাই তাহলে কি, তাহলে নো প্রবলেম। কেন না, তার মানে নিউক্লিওটাইডটা ইনকর্পোরেটেড হয়েছে এবং পাইরোফসফেট রিলিজ হয়েছে। তাহলে যে নিউক্লিওটাইডটা ইনকর্পোরেটেড হবে, যদি জিটিপি ইনকর্পোরেটেড হয়, উল্টো দিকে সিকোয়েন্সটা সি আছে, তাই তো? আচ্ছা নেক্সট প্রশ্ন এইটা আসতে পারে, স্যার এই যে এটিপিটা কালার দিচ্ছে, তাহলে আপনি যে নিউক্লিওটাইডটাতেও তো এটিপি দিচ্ছেন, সেই এটিপিটাও তো এটার সঙ্গে রিঅ্যাক্ট করে কালার দিতে পারে, পারে কি পারে না? হ্যাঁ ওই জন্য একটা মডিফাইড ডিএনটিপি মানে ডিএটিপি ইউজ করা হয়, যেটা এই রিঅ্যাকশনটা করতে পারে না কিন্তু ডিএনএ তে ইন দ্য প্রেজেন্স অফ পলিমারেজ ইনকর্পোরেটেড হতে পারে। ওকে, আচ্ছা সৌরদীপ কিছু একটা জিজ্ঞেস করছিলে, কি বলো? এপিএস টা কি স্যার? কোন এপিএস? ও এই এপিএস টা, এটা হচ্ছে কি হ্যাঁ এটা হচ্ছে কি অ্যাডিনোসিন 5 ফসফোসালফেট, অ্যাডিনোসিন 5 ফসফোসালফেট। এই অ্যাডিনোসিন 5 ফসফোসালফেট এটা পিপিআই এর সঙ্গে রিঅ্যাক্ট করে ইন প্রেজেন্স অফ দিস এনজাইম এটিপি সালফিউরাইলেজ এন্ড ইট প্রোডিউসেস এটিপি, যেটা এই রিঅ্যাকশনটা করে জোনাকির মধ্যে লুসিফেরিন গেটস অক্সিডাইজড ইন প্রেজেন্স অফ এটিপি টু প্রোডিউস দিস লাইট। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হলো তো কিভাবে এখানে সিকোয়েন্সিংটা করা হচ্ছে? এখানে স্টিল একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে যে যদি তোমার পরপর, হ্যাঁ এইটা দেখো পরপর দুটো টি আছে, এবার কি হবে, এবার যেই তুমি এটিপি দেবে তখন তো এটাতেও ঢুকে গেল এটাতেও ঢুকে গেল, তাই না? এটিপি যেই দিলে এটা এটা এখানে একটা এ ঢুকলো, পলিমারেজ তো রয়েছে, তারপরে এখানেও একটা এ ঢুকলো, ভুল বলছি? না স্যার। তাহলে এইটা তুমি কিভাবে দেখবে? এইটা দেখার উপায় হচ্ছে যখনই মোর দ্যান ওয়ান নিউক্লিওটাইড থাকবে, এখানে তো তুমি লুমিনিসেন্সটা দেখছো, এখানে তো তুমি লুমিনিসেন্সটা দেখছো, এই লাইটটা দেখছো, ঠিক আছে, এখানে তুমি লুমিনিসেন্সটা দেখছো লেস দ্যান 1 মিনিট, লুমিনিসেন্সটা কিন্তু ডাবল হয়ে যাবে। যদি তিনটে সি থাকে তাহলে ট্রিপল হয়ে যাবে। এখানে দেখো একটা জির জন্য যা লুমিনিসেন্স, দুটো জির জন্য কিন্তু তার ডাবল লুমিনিসেন্স তুমি পাবে। ধরো 0.6 ইউনিট লুমিনিসেন্স পেলে তার মানে দুটো জি আছে, 0.3 ইউনিট পেলে তার মানে একটা জি আছে। ওকে, তো দিস ইজ আওয়ার ফিউচার। আর সময় নেই 30 সেকেন্ড, দ্যাট ইজ $100 যদি একটা হিউম্যান জিনোম, $1000 সরি যদি একটা হিউম্যান জিনোম কোনোদিনও সিকোয়েন্স করা যায়। লুমিনিসেন্স ইজ অ্যানাদার কাইন্ড অফ এমিশন, ওই ভাইব্রেশনাল এমিশন যেটা আমি তোমাদের কোনোদিনও স্কোপ পেলে বলবো। তো পাইরি সিকোয়েন্সিং ক্লিয়ার মোটামুটি কিভাবে হচ্ছে? অনেক টাইম কনজিউমিং তো এটা। একদমই খুব ফাস্ট হয়, একদমই খুব ফাস্ট হয়, কারণ লুমিনিসেন্স হচ্ছে 10⁻⁻⁻⁶ -8 সেকেন্ডস এর মধ্যে তুমি দেখতে পাবে, সো ইটস ভেরি ভেরি ভেরি